কারণ আমাদের ডাস্টবিন শফিক বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যাবর্তন শুরু হবে। এই বিষয়টা ওনার এই প্রশ্নটা ছিল আপনার প্রতি। দেখুন, এই যে মানে আমি কোনো বিশেষণ বলে কাউকে অপমানিত করতে চাই না, মানুষকে অপমানিত করার রাজনীতি আমরা করি না। তবে ওই বিজিএমই এর সভাপতি একটা ভালো কথা বলেছেন, উন্মাদের মতো কথা বলে এই যে শফিক, প্রেস সচিব ইউনূস সাহেবের, উন্মাদ কি বলছে না বলছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। পৃথিবীর কোন দেশ, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই যে একটা উদ্ভট ট্রায়াল 3 মাসের শুনানিতে, ট্রায়াল তো হয়নি, সওয়াল জবাবও হয়নি, একটা প্রেজেন্টেশন হয়েছে। এটা প্রেজেন্টেশনের সরকার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সরকার আর অডিও ভিডিওর সরকার। এই অডিও ভিডিও করে যে সমস্ত আপনার ট্রায়াল না করে, সওয়াল জবাব না করে, যেখানে আমাদের সাক্ষ্য আইন বিদ্যমান নাই, সেখানে কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি নাই, সেখানে কোন ধরনের ক্রিমিনাল প্রসিজারের নিয়ম ফলো না করে একটা তাদের মতন করে যে রায় দিল, কোন সরকার এটা বাস্তবায়ন করবে না এবং এটা ছুঁড়ে ফেলে দিবে, একেবারে সেফ ছুঁড়ে ফেলে দিবে। তো সুতরাং একটা উদ্ভট সরকারের, অবৈধ সরকারের উন্মাদ সচিব, যাকে জনগণ বলছে ডাস্টবিন শফিক, সে কি বললো না বললো এগুলোতে কিছুই যায় আসে না। যে ব্যক্তি ভারতের সাংবাদিকদেরকে, ভারতের মিডিয়া পৃথিবীর অন্যতম বড় মিডিয়া, এই ব্যাপারে অনস্বীকার্য, এখানে আমি বলা বা আপনি বলার কিছু নেই, সে বলছে তারা নাকি পশ্চিমা বিশ্বের মানে জুতো লেহন করে। সে একজন সাংবাদিক হয়ে তার দপ্তর থেকে গুগলের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছে সরকারের বিরুদ্ধে বেআইনি মানে সরকারের বিরুদ্ধে অপবাদের পোস্ট সরিয়ে দিতে। তো এ হচ্ছে শফিক, সে মানে আদর্শিক ভাবে সে হচ্ছে হিজবুত তাহরির মানসিকতা, সে চরমপন্থী একজন ব্যক্তি। এই চরমপন্থী কোনো না কোনো ভাবে ফ্রান্সের একটা মানে সংস্থা, মানে সংস্থা, মানে সংবাদ সংস্থা, সেখানে স্পোর্টস এডিটর হিসেবে ছিল। মানে ব্যুরো চিফ না থাকায় সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে একটা সাংবাদিক, সে বিশাল আন্তর্জাতিক সাংবাদিক বনে গিয়েছে। সুতরাং যে সাংবাদিকের সংবাদ দেয়ার বা সে সেই ধরনের মানে অবস্থান ছিল না কোনো, ব্রডকাস্ট জার্নালিজম বলেন বা প্রিন্ট মিডিয়ার বলেন, তার সেই ধরনের সেই মানের কোনো সাংবাদিকই না। সে এখন আইনের ব্যাখ্যা দেয়, সে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দেয়, সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেয়, সে ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেয়, সে পুলিশের ব্যাপারে কথা বলে, সে হচ্ছে সর্ব বিষয়ে সর্বজ্ঞানী। ওই একটা কথা আছে না যে ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে অল্প বিদ্যা ভয়ঙ্করী কাজটা করছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী যেটা কাজ সেটা সে করে যাচ্ছে। এদের কথা আসলে আমরা পাত্তাও দেই না, পৃথিবীর কোনো দেশ দেয় না। সে ওই তথাকথিত অবৈধ চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বেরিয়ে যদি কালকে প্রেস ক্লাবে গিয়ে যদি সেখানে দাঁড়ায়, এই পদ পদবি যদি তার না থাকে, তাকে তো সেখানে হকাররাই পিটিয়ে মেরে ফেলবে, তাকে সেখানকার ঢাকা শহরের রিক্সাওয়ালারাই থুতু দিয়ে তাকে সেখানে অপমানিত করবে, এবং সেখানে সে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা 1 ঘন্টার জন্য সেটা সন্দেহ আছে। তো এই ধরনের জনভিত্তিহীন, এই ধরনের উদ্ভট উন্মাদের কথায় কিছুই যায় আসে না। ধন্যবাদ নফেল ভাই। আপনাকে অন্য প্রশ্ন যাওয়ার আগে আমি একটা ছোট্ট আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনাকে যেমন আমরা চিনি ব্যারিস্টার নফেল হিসাবে, সারা বাংলাদেশের মানুষ চিনলো আপনাকে, আমাদের চট্টগ্রামের সবাই আপনাকে কিন্তু মহিউদ্দিন চৌধুরীর ছেলে হিসাবেই চিনে। মানে আপনার ব্যক্তি পরিচয় আমরা কেউ আপনাকে চিনি না, মহিউদ্দিন চৌধুরীর ছেলে এই হিসাবেই চিনে। গত কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আপনাকে সেম এই কথাটাই জিজ্ঞেস করেছিল যে আপনি অমুকের ছেলে। আপনার কাছে কেমন লাগে যখন আপনাকে আমরা ব্যারিস্টার নফেল না বলে মহিউদ্দিন চৌধুরীর ছেলে বলে? আপনার কাছে কেমন লাগে? মানে বাবাকে নিয়ে কেমন গর্ববোধ করেন? দেখুন, আমার বাবা আমাকে একেবারে শৈশব থেকে রাজনীতি সচেতন করেছিলেন, এবং আমার সেটা আমি বলবো যে সৌভাগ্যই বলা চলে যে রাজনৈতিক কর্মী হিসেবে নিজের সন্তানকে আসলে সাধারণত আমাদের যে রাজনৈতিক পরিবারগুলোতে গড়ে তোলার সুযোগটা খুব কম থাকে। আমার সেটা সুযোগটা হয়েছিল যে একেবারে শৈশবে আমার নানান রাজনৈতিক নেতৃবৃন্দ, আজকে আমাদের চট্টগ্রামের ওনারা কেউ বেঁচে নেই, আমাদের আতাউর রহমান খান কায়সার, যাকে আমার বাবা অত্যন্ত সম্মান করতেন, শ্রদ্ধা করতেন,
এই যে আমাদের বেলায়েত চাচা এখনো বেঁচে আছেন, ওই প্রজন্মের অল্প কয়েকজন মানুষের মধ্যে একমাত্র তিনি বেঁচে আছেন। তারপরে যে আমাদের পুলিন্দে ছিলেন প্রেসিডিয়ামের সদস্য, হ্যাঁ, এবং আমাদের সাবেক মন্ত্রী ছিলেন এম এ মান্নান। আমি শৈশবে সেকান্দার হায়াত খান, আমার মনে আছে আমি শৈশবে তাদের মানে বলতে গেলে কোলে কোলে বসেই আমি মানুষ হয়েছি, আমার সেই সুযোগটা হয়েছে। দারুল ফজল মার্কেট স্কুলে পড়া শেষ করে ছুটিতে, ছুটি হওয়ার পরে অনেক সময় গাড়ি নিয়ে আমাকে ওই দারুল ফজল মার্কেটে নামিয়ে দেওয়া হতো। ওখানে রয়্যাল, আপনি জানেন যে গ্র্যান্ড হোটেল বলে একটা হোটেল ছিল, সেখানে আমি ছোটবেলায় দেখতাম যে আমাদের ঢাকা থেকে নেতৃবৃন্দ আসতেন, অনেকেই সেখানে থাকতেন, আমাদের মতিয়া প্রভু থেকে শুরু করে অনেকেই আমি দেখার সুযোগ হয়েছে। এই যে ছোটবেলা থেকে রাজনৈতিক যে বিষয়টা, সেটা যে উপলব্ধি করা এবং সেটা চাক্ষুষভাবে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাকে সেটা নেয়ার, তার পক্ষে সেটা সম্ভব হয়েছে এবং আলোচনার মধ্যে আমি থেকেছি। আমি তো এই যে একটা মানে সুযোগটা, এই সুযোগের কারণেই বলি, আর যে কোনো ভাবেই আমাদের নেত্রী প্রত্যেকবার চট্টগ্রামে গেলে আমাকে আমার ছোট বোন, সে বেঁচে নেই, তাকে ডেকে নিয়ে আসতেও আমাদেরকে তার সান্নিধ্যে রাখতেন। হ্যাঁ, আমার ছোটবেলায় অনেক স্মৃতি আছে যে নীলুফার কায়সার ছিলেন, আতাউর রহমান খান কায়সারের তিনি সহধর্মিণী, সেখানে আমরা যেতাম ছোট বয়সে, আমাদেরকে তিনি পাশে বসিয়ে রেখে অনেক স্নেহ করতেন, আদর করতেন। তো এই যে একটা সৌভাগ্য আমার হয়েছে, মহিউদ্দিন চৌধুরীর সন্তান হিসেবে সেই সৌভাগ্যটা হয়েছে, এবং সেই হিসেবে অবশ্যই মানে আমি গর্বিত। এবং কিন্তু একটা বিষয় যে তাদের সময় যে রাজনীতির যেই প্রেক্ষাপটটা আমি যতটুকু দেখেছি, আর আমি যেটা দেখিনি, সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে হয়তো আমাকে যেতে হচ্ছে। আমার জন্মের আগে আমার বাবার রাজনীতির যে মানে প্রেক্ষাপটটা ছিল, যে 75 থেকে পরবর্তীতে আমার জন্ম হওয়ার পর আগ পর্যন্ত যেই ভয়াবহতা, নৃশংসতা এবং সশস্ত্র আন্দোলনের যেই মানে কাজগুলো তাদেরকে করতে হচ্ছে, সেটা আসলে আমার অভিজ্ঞতাটা হয়নি। আমার অভিজ্ঞতা হয়েছে আমার জন্মের পর থেকে যা আমি দেখে এসেছি। তো সেটা একদিক থেকে আমার জন্য গর্বের, আরেক দিক থেকে শিক্ষণীয়, এবং সেই শিক্ষাটা নিয়ে এখন আমাদেরকে ধীরে সুস্থে সেই পরিকল্পনাগুলো সাজাতে হচ্ছে। এবং সেই জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাকে কিন্তু তিনি একেবারে শৈশব থেকে দেখে এসছেন, এবং কখনোই দেখেননি যে আমার মধ্যে রাজনীতির বিষয়ে অসচেতনতা ছিল। এবং আমি যখন বিদেশে পড়তে যাই, তিনি তখনও দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি আমাকে ডেকে বলেছিলেন যে মানে আমি তাকে সালাম করতে যাই, তখন তিনি আমাকে বলেন যে আমি মানে ফেরত আসবো কিনা, মানে পড়াশোনা করে। আমি খুব কম বয়সে, আমাকে আমার বাবা পাঠিয়েছিলেন 16 বছর বয়সে। তো আমি এই যে তাকে একটা কথা দিয়েছিলাম যে আমি চলে আসবো এবং আমি তার সাথেই কাজ করব, এবং তাকে আমি সেই সার্ভিসটা দেব, যে শিক্ষাই নেই না কেন, আমি আই উইল কাম এন্ড সার্ভ হার। এটা আমি এভাবে সেভাবে করে আমি সেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমি প্রতি বছরই আসতাম, এবং আমাদের সেই 2001 থেকে 6 সালে বিএনপি জামাতের সরকারের সময় যে সমস্ত কার্যক্রমগুলো থেকে শুরু করে আর অনেক কাজের সাথে আমার সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছিল। এবং আমি বাংলাদেশে আসার পরে আমি এবং মানে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সিদ্ধান্তটাও আমি তার কাছ থেকে নিয়ে এসেছি, যে কোথায় যাব, কার কাছে যাব, কার সান্নিধ্যে যাব, কার জুনিয়র হব। তো এই সুযোগটা আমার হয়েছে তার সন্তান হিসেবে, আমার বাবার সন্তান হিসেবে সেটা সুযোগ। আমার বাবা ছিলেন মুজিবন্ত প্রাণ, তিনি বঙ্গবন্ধুর জন্য জীবন বাজি রেখে সশস্ত্র সংগ্রামে, মুক্তিযুদ্ধ তো একসময় করেছেন, সশস্ত্র সংগ্রামে এই বর্ডারে গিয়ে আবারও যুদ্ধ শুরু করেছিলেন। তার সাথে জয়নাল হাজারী ছিলেন, শেখ সেলিম ছিলেন, হ্যাঁ, এবং মোস্তফা মহসিন মন্টু, আজকে তিনি নেই, গণফোরামে পরে চলে গিয়েছিলেন। এই যে একটা মানে সেই প্রজন্মের নেতারা তখন যেভাবে যুদ্ধ করেছে, তখন যেভাবে, সেই কারণে কিন্তু 81 সালে বঙ্গবন্ধু কন্যাকে জেনারেল জিয়া আবারও বাংলাদেশে আসতে দিতে বাধ্য হয়েছিল। সেটা কিন্তু সে খুশি মনে দেয়নি, সে বাধ্য হয়েছিল। তো যাই হোক, আমরা সেই সময়টা আমরা দেখিনি, সেই সময়টা দেখিনি। অবশ্যই এটা আমার জন্য গর্বের, এবং এটাও আমার জন্য গর্বের যে বঙ্গবন্ধুর কন্যা আমাকে সুযোগ দিয়েছেন কাজ করার জন্য, দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে সুযোগ দিয়েছেন, এবং পরবর্তীতে সুযোগ দিয়েছেন। কিন্তু আমার দলের একটা কোরাম আছে, নেতৃত্ব আছে, সিনিয়রিটি আছে, তাদের সাথে মিলে আমি আবার ওই যে পদ পদবীর ভারে মুই কি হনুরে, সেই রাজনীতিতে আমি বিশ্বাসী নই। কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে, আওয়ামী লীগ দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল, তার একটা ডেকোরাম আছে, তার একটা সিনিয়রিটি আছে, জুনিয়রিটি আছে, সেই চেইন অফ কমান্ডের মধ্যে আমাদের চলতে হবে। কিন্তু একটা জিনিস আমার উপলব্ধি হয়, দলের মধ্যে আদর্শ চর্চা এবং সাংগঠনিক যে আলোচনার বিষয়ে, সে আদর্শিক চর্চার জায়গায় আমাদের তরুণ প্রজন্মের মধ্যে অনেকটা ঘাটতি এসছে। তারা দলের ইতিহাস, দলের আদর্শটা কি,
সেটা আমার যে অঙ্গ সংগঠনগুলোর মধ্যে কিন্তু এই আলোচনাটা হতো না। রাজনীতিটা শুধুমাত্র আমি কি পদ পাবো সেটা নয়, আমার আদর্শটা কি, আমার সংস্কৃতিটা কি। আমি দেখে এসেছি শহীদ মিনারের কোনায় এই বেলায়েত চাচাদের কোলেই তো আমি বসে থাকতাম, আপনার বাবার কোলে আমরা, মানে আমি ছোটবেলায় সেখানে বসে থাকতাম। আমরা দেখতাম যে রণসঙ্গীত হতো আওয়ামী লীগের আপনার সভা সমাবেশে। আমার এখনো মনে আছে আওয়ামী শিল্প গোষ্ঠী তৈরি করে আমার বাবা, যাতে করে সংস্কৃতি চর্চার মাধ্যমে আওয়ামী লীগের মিটিং হয়, আওয়ামী লীগের সভা হয়। এই অনুষ্ঠান, এই চর্চাগুলো তো পরে থাকলো না। আমার এখন মনে হচ্ছে অশোক চৌধুরী, হ্যাঁ, তিনি দরাজ গলায় গান গাইতেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। তারপরে এই যে রণসঙ্গীতের মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশটা জমতো, সেখানে মানুষ আসতো দেখতে যে কে গান গাইছে রে বাবা, এই যে বিদ্রোহী কবিতার মানে এই যে বিদ্রোহী গান, রণসঙ্গীত, এগুলা মানুষ আসতো, সেই মানুষকে উজ্জীবিত করতো কারা? এই সেই প্রজন্মের নেতৃবৃন্দের যে প্র্যাকটিস গুলো, সেটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে, আমি যখন কেন্দ্রীয় কমিটিতে গিয়েছি সেখানে কিন্তু তার পরবর্তীতে এই প্র্যাকটিস গুলো কিন্তু আমরা অনেকভাবে হারিয়ে ফেলেছি। আমরা গতানুগতিকতার মধ্যে আমরা দেখতাম যে বিশেষণে বিশেষায়িত নেতাদের নাম বলতে 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 বক্তব্য কি আর বক্তব্য নাই, বক্তব্য নাই। কারণ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাধারণ অতিথি, সম্মানিত অতিথি, সভাপতি ইত্যাদি ইত্যাদি না বলতে আমার যে অডিয়েন্স, আমার যে ছাত্রলীগের কর্মী বলি, যুবলীগের কর্মী বলি, কারোর সাথে আমার কোনো ইন্টারাকশন হলো না। সেও কিন্তু বক্তৃতার ওটাই শিখলো, ইতিহাস শিখলো না, সংগঠন শিখলো না, আদর্শ শিখলো না। এই যে একটা আমাদের, আমি বলবো যে চর্চার অভাবে যেটা হয়েছে, সেখানে কিন্তু অনেক ঘাটতি আমরা দেখেছি। আমি যেভাবে করে আওয়ামী লীগের কার্যক্রম দেখতাম, আমি সেখানে আমি ওনাকে পুলিন জেঠু ডাকতাম, আমাদের পুলিন দে, আমাদের প্রেসিডেন্টের সদস্য ছিলেন আপনার বাবার অত্যন্ত কাছের, তিনি, তারা দুজন আবার অত্যন্ত মানে মানে আলোচনা করতেন নিজেদের মধ্যে। তো পুলিন দে আমাকে সেই ছোটবেলায় বই পড়তে দিয়েছিলেন, সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ, রেবতী মোহন বর্মন। আমি তখন ছোট ছিলাম, আমার বয়স তখন 12 বছর, অনেক ছোট। এই যে সেই যে মানে সমাজতন্ত্র কি জিনিস, হ্যাঁ, তিনি খাদির পাঞ্জাবি পরতেন এবং দেখুন একজন অসাম্প্রদায়িক মানুষ, প্রতি কোরবানিতে আমাদের বাসায় তিনি চলে আসতেন এবং সেই কোরবানি, সেই মানে সেই সময়টাতে মানে যেহেতু গরু কোরবানি দেওয়া হতো, কিন্তু আমার দাদা মানে আমার এই যে পুলিনদের জন্য আলাদা করে একটা ছাগলের মানে আলাদা করে একটা রান্না করে রাখতেন। তিনিও কিন্তু এই প্রথম মাংসটা পুলিনদে, মানে যদিও তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন, কোরবানির দিন আমাদের বাসায় তিনি সেখানে চলে আসতেন। হ্যাঁ, আমরা একসাথে কোরবানি করতাম, তিনি গরুর মাংস খাবেন না, তার জন্য আলাদা করে একটা ব্যবস্থা থাকতো। এই যে একটা, এবং তিনি আমাকে ছোটবেলায় অনেক কিছু শিখিয়েছিলেন, অনেক কিছু আমি তার সান্নিধ্য পেয়েছি। আমি মনে করি যে সেগুলো দিয়ে আমাদের দলকে আসলে আমি যতটুকু পারবো সেগুলো শেখানো বা সেটা নিয়ে আসা, সেটা আমাদের অনেক কাজ করতে হবে। আদর্শ চর্চা, সাংগঠনিক চর্চা, সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের নতুন প্রজন্মকে অনেকভাবে উজ্জীবিত করার কাজ আছে। সেগুলোতে হয়তো বা ঘাটতি থাকতে পারে বা ঘাটতি হয়েছে, সেগুলো আমাদেরকে পুষিয়ে নিতে হবে। তবে এখন সমালোচনা করার সময় নয়, এখন হচ্ছে আমরা কিভাবে এই অপশক্তিকে পরাজিত করব। অনেকে আমি দেখছি যে দিনরাত, হ্যাঁ, একজন, আমি এখানে নাম বলতে চাই না, একটা টক শোতে প্রায়শই দেখা যায় একজন ব্যক্তির, আমাদের অত্যন্ত ক্ষমতাশালী, প্রভাবশালী উত্তরবঙ্গের একজন রাজনৈতিক নেতার সন্তান, হ্যাঁ, তিনি বঙ্গবন্ধু কন্যা তাকে মনোনয়ন দিয়েছেন, তিনি জিতে আসতে পারেননি। তিনি দেখি সারাটা দিন এই ভুল সেই ভুল সমালোচনা, আলোচনার শেষ নাই। আমি নাম বলতে চাই না, কাউকে ছোট করতে চাই না। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, যে এখন কি এই ধরনের উদ্ভট সমালোচনার সময়? আপনি নিজের ব্যক্তি হিসেবে নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কোন সুবিধাগুলো পেয়েছেন। আপনি ব্যাংকের লাইসেন্স, বিমার লাইসেন্স, স্টক ব্রোকারের লাইসেন্স, তারপর আপনার ওই যে গোল্ড ট্রেডিং এর লাইসেন্স, হ্যাঁ কোনো ব্যবসা নেই আপনি করলেন না। শত শত আপনি সম্পদ কোটি টাকার বানিয়েছেন পিতা পুত্র মিলিয়ে। এখন আপনি সারাদিন শুধু ওই ভুল সেই ভুল, এই করলো না সেই করলো না, এগুলো নিয়ে আপনি আলোচনা করছেন। আমি মনে করি এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটা আছে, যে যারা সবচেয়ে বেশি লাভবান হয় তারাই কিন্তু অসময়ে সবচেয়ে বেশি মানে উল্টে যায়। হ্যাঁ, এখন সেগুলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। তবুও আমি বলবো সম্বিত ফিরত আসুক। এই আলোচনা সমালোচনার সময় অনেক পরে আছে, কিন্তু আপনি দলকে কি দিচ্ছেন? আপনি যে সম্পদ অর্জন করেছেন বা কিছু অর্জন করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, সেগুলো থেকে, সেটাও তো একটা সম্পদ, সেটা থেকে আপনি দলের প্রতি কাজ করুন এবং কর্মীদের সহযোগিতা করুন, সেটাই আমরা বলবো।
আপনার কথা অনেকক্ষণ শোনা ধরে যাচ্ছে না। আপনাকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, আপনি একটু শর্টে শর্টে যদি জবাব দেন